বিশ্ব মানবতার অগ্রপথিক। যখনই বিপন্ন হয়েছে মানবিকতা, তখনই তিনি সরোষে গর্জে উঠেছেন। মানবতার অতন্দ্র প্রহরী তিনি আমাদের প্রাণের শান্তি, মনের আরাম। তিনি থাকেন আমাদের নিত্যদিনের চলায়, মননে, চিন্তনে। তিনিই আমাদের শেখান শত্রুর স্বরূপকে চিনে নিতে। তিনিই প্রাণিত করেন অন্যায়ের বিরুদ্ধে দুঃসহ স্পর্ধায় রুখে দাঁড়াতে। তিনিই শেখান সুচতুর শাসকের দেওয়া সোনার শৃঙ্খলকে অবহেলায় ছুঁড়ে ফেলতে। তিনিই শেখান ছদ্ম স্বদেশপ্রেমের অন্তরালে থাকা লোলুপ সাপদের স্বরূপকে চিনে নিতে শেখান ভারত আত্মাকে। তিনিই নির্দেশ করেন সভ্যতার সংকটকে জয় করে কালান্তরের পথের দিশা। আজ 25শে বৈশাখ, তার শুভ আবির্ভাব দিবস। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের কাকদ্বীপ আঞ্চলিক কমিটি তার উদ্দেশ্যে নিবেদন করছে তাদের শ্রদ্ধা।
নমস্কার। হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতো তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতো রিক্ততা বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন। রিক্ততা বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিষয়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিষয়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে। চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন। নমস্কার। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে। ওই মহামানব আসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক। এলো মহাজন্মের লগ্ন, আমার আন্ত্রিল দুর্গত রণ যত, ধূলি দলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মা ভৈ, মা ভৈ নব জীবনের আশ্বাসে। জয় 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 রে মানব অভ্যুদয়, মন্ত্রী উঠিল মহাকাশে। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে। ওই মহামানব আসে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন
কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া খেলি চকিতে আস না মিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া হৃদয় না জুড়াতে হারাইয়া খেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে এত প্রেম আমি কোথা পাব না এত প্রেম আমি কোথা পাব না তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ ওহে তুমি যদি বলো এখনই করিব তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে বিষয় দিব অকাতরে বিষয় দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব
আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ চিঠি। মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন। অপরাধ হয়েছে আমার, তাই আছে মুখ ফিরিয়ে। ঘরে ঘরে বেড়াই ঘুরে, আমার জায়গা নেই। হাঁপিয়ে বেরিয়ে চলে আসি। এ বাড়ি ভাড়া দিয়ে চলে যাব দেরাদুনে। অমলের ঘরে ঢুকতে পারিনি বহুদিন। মোচড় যেন দিত বুকে। ভাড়াটে আসবে, ঘর দিতেই হবে সাফ করে, তাই খুললেম ঘরের তালা। একজোড়া আগ্রার জুতো, চুল বাঁধবার চিরুনি, তেল, এসেন্সের শিশি, সেলফে তার পড়বার বই, ছোট হারমোনিয়াম, একটা অ্যালবাম। ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায়। আলনায় তোয়ালে, জামা, খদ্দেরের শাড়ি। ছোট কাচের আলমারিতে নানা রকমের পুতুল, শিশি, খালি পাউডারের কৌটো। চুপ করে বসে রইলেম চৌকিতে, টেবিলের সামনে। লাল চামড়ার বাক্স, স্কুলে নিয়ে যেত সঙ্গে। তার থেকে খাতাটি নিলেম তুলে, আঁক কষবার খাতা। ভেতর থেকে পড়ল একটা আখোলা চিঠি, আমারই ঠিকানা লেখা। অমলির কাঁচা হাতের অক্ষরে। শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে। চিঠিখানি হাতে নিয়ে তেমনি পড়ল মনে, অনেক কথা এক নিমেষে। অমলার মা যখন গেলেন মারা, তখন ওর বয়স ছিল 7 বছর। কেমন একটা ভয় লাগলো যেন, ও বুঝি বাঁচবে না আর বেশি দিন। কেননা বড় করুণ ছিল ওর মুখ, যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবি কাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের ওপরে। সাহস হতো না ওকে সঙ্গ ছাড়া করি। কাজ করছে আপিসে বসে, হঠাৎ হতো মনে, যদি কোনো আপদ ঘটে থাকে। বাঁকিপুর থেকে মাসি এলো ছুটিতে। বললে মেয়েটার পড়াশোনা হলো মাটি। মূর্খ মেয়ের বোঝা বইবে কে আজকালকার দিনে? লজ্জা পেলেম কথা শুনে। বললেম কালই দেব ভর্তি করে বেথুনে। স্কুলে তো গেল, কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে। কতদিন স্কুলের বাস অমনি ফিরে যেত। সে চক্রান্তে বাপেরও ছিল যোগ। ফিরে বছর মাসি এলো ছুটিতে। বললে এমন করে চলবে না, নিজে ওকে যাব নিয়ে। বোর্ডিংয়ে দেব বেনারসের স্কুলে। ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে। মাসির সঙ্গে চলে গেল। অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে যেতে দিলেম বলে। বেরিয়ে পড়লেন বদ্রীনাথের তীর্থযাত্রায়, নিজের কাছ থেকে পালাবার ঝোঁকে। 4 মাস খবর নেই, মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গুরুর কৃপায়। মেয়েকে মনে মনে সঁপে দিলাম দেবতার হাতে। বুকের থেকে নেমে গেল বোঝা।
4 মাস পরে এলেম ফিরে। ছুটেছিলেম অমলিকে দেখতে কাশিতে। পথের মধ্যে পেলেম চিঠি। কি আর বলবো, দেবতাই তাকে নিয়েছে। থাক সেসব কথা। অমলার ঘরে বসে সেই আখোলা চিঠি খুলে দেখি তাতে লেখা, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে, আর কিছুই নেই। सजनी सजनी राधिकालो देख अब चाहिया। सजनी सजनी राधिकालो देख अब चाहिया। मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी सजनी राधिकालो देख अब चाहिया। सजनी सजनी राधिकालो सनी 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 धप मगम देख अब हो चाहिया। धप धप मगरे गरे मृदुल गमन श्याम आवे निस सारी रे ग गम मप मृदुल गान गाहिया। सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया। मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। विनह झटित कुसुमहार विनह नील आंगिया। विनह झटित कुसुमहार विनह नील आंगिया। सुंदरी सिंदूर देखे सीखे करह रागिया। सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया। सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे। चंचल मंजीर रब कुंज गगन छाओ रे। सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया। सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया। सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया। सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया। मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका। गांठ जूथी गांठ जाति गांठ बकुल मालिका। ऋषिथ नयन भानु सिंह कुंज पथम चाहिया। ऋषिथ नयन भानु सिंह कुंज पथम चाहिया। मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया। मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी 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 राधिकालो देख अब हो चाहिया। सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया।
বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পরও জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল সপন, মম দুঃখ বেদন মম সফল সপন, তুমি ভরিবে সুরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাধব, রায়বাহাদুর কিশনলালের শ্যাকরা জগন্নাথ। সোনার উপর সকল কাজে নিপুণ তাহার হাত, আপন বিদ্যা শিখিয়ে মানুষ করবে ছেলেটাকে, এই আশাতে সময় পেলেই ধরে আনতো তাকে, বসিয়ে রাখতো চোখের সামনে, যোগান দেবার কাজে লাগিয়ে দিত যখন তখন। আবার মাঝে মাঝে ছোট মেয়ের পুতুল খেলার গয়না গড়াবার ফরমাসেতে খাটিয়ে নিত। আগুন ধরাবার সোনা গলাবার কর্মে একটুখানি ভুলে চড়চাপড়টা পড়ত পিঠে, টান লাগাতো চুলে। সুযোগ পেলেই পালিয়ে বেড়ায় মাধো যে কোনখানে, ঘরের লোকে খুঁজে ফেরে বৃথাই সন্ধানে। শহরতলির বাইরে আছে দিঘি সাবেক কেলে, সেইখানে সে জোটায় যত লক্ষ্মী ছাড়া ছেলে। গুলি ডান্ডা খেলা ছিল, দোলনা ছিল গাছে,
জানা ছিল যেথায় যত ফলের বাগান আছে। মাছ ধরবার ছিপ বানাতো, শিশু ডালের ছড়ি, টাট্টু ঘোড়ার পিঠে চড়ে ছোটাতো দড়বড়ি। কুকুরটা তার সঙ্গে থাকতো, নাম ছিল তার বটু। গিরগিটি আর কাঠবেড়ালি তাড়িয়ে ফেরায় পটু। শালিক পাখির মহলেতে মাধর ছিল যশ। ছাতুরগুলি ছড়িয়ে দিয়ে করত তাদের বশ। বেগার দেওয়ার কাজে পাড়ায় ছিল না তার মতো। বাপের শিক্ষানবিশিতেই কুঁড়েমি তার যত। কিশনলালের ছেলে তাকে দুলাল বলে ডাকে। পাড়া শুদ্ধ ভয় করে এই বাঁদর ছেলেটাকে। বড়লোকের ছেলে বলে গুমর ছিল মনে। অত্যাচারে তারই প্রমাণ দিত সকল ক্ষণে। বটুর হবে সাঁতার খেলা। বটু চলেছে ঘাটে। এসেছে যেই দুলাল চাঁদের গোলা খেলার মাঠে। অকারণে চাবুক নিয়ে দুলাল এলো তেড়ে। মাধব বললে, মারলে কুকুর ফেলবো তোমায় পেড়ে। উঁচিয়ে চাবুক দুলাল এলো, মানল না কো মানা। চাবুক কেড়ে নিয়ে মাধো করলে 2-3 খানা। দাঁড়িয়ে রইল মাধো, রাগে কাঁপছে থর থর। বললে, দেখবো সাধ্য তোমার, কি করবে তা করো। দুলাল ছিল বিষম ভীতু, বেগ শুধু তার পায়ে। নামের জোরেই জোর ছিল তার, জোর ছিল না গায়ে। 10-20 জন লোক লাগিয়ে বাপ আনলে ধরে। মাধোকে এক খাটের খুঁড়োয় বাঁধল কষে জোরে। বললে, জানিস নে কো বেটা, কাহার অন্য ধারিস? এত বড় বুকের পাটা, মনিবকে তুই মারিস? আজ বিকেলে হাটের মধ্যে হিঁচড়ে নিয়ে তোকে দুলাল স্বয়ং মারবে চাবুক, দেখবে সকল লোকে। মনিব বাড়ির পেয়াদা এলো, দিন হলো যেই শেষ। দেখলে দড়ি আছে পড়ি, মাধো নিরুদ্দেশ। মাকে শুধায়, এ কি কাণ্ড? মা শুনে কয়, নিজে আপন হাতে বাঁধন তাহার আমিই খুলেছি যে। মাধো চাইল চলে যেতে। আমি বললেন, যেও, এমন অপমানের চেয়ে মরণ ভালো সেও। স্বামীর পরে হানল দৃষ্টি দারুণ অবজ্ঞার। বললে, তোমার গোলামিতে ধিক সহস্রবার। পেরোলো 20-25 বছর। বাংলাদেশে গিয়ে আপন জাতের মেয়ে বেছে মাধো করল বিয়ে। ছেলে মেয়ে চলল বেড়ে, হলো সে সংসারী। কোনখানে এক পাট কলেসে করতেছে সরকারি। এমন সময় নরম যখন হলো পাটের বাজার, মাইনে ওদের কমিয়ে দিতেই মজুর হাজার হাজার ধর্মঘটে বাঁধল কোমর। সাহেব দিল ডাক, বললে, মাধো ভয় নেই তোর, আলগোছে তুই থাক। দলের সঙ্গে যোগ দিলে শেষ মরবি যে মার খেয়ে। মাধো বললে, মরাই ভালো এ বেইমানির চেয়ে। শেষ পালাতে নামলো পুলিশ, চলল গুঁতো গাঁটা। কারো পড়ল হাতে বেড়ি, কারো ভাঙল মাথা। মাধো বললে, সাহেব আমি বিদেয় নিলেম কাজে। অপমানের অন্ন আমার সহ্য হবে না যে। চলল সেথায় যে দেশ থেকে, দেশ গেছে তার মুছে। মা মরেছে, বাপ মরেছে, বাঁধন গেছে ঘুচে। পথে বাহির হলো ওরা
ভরসা বুকে আঁটি, ছেঁড়া শেকড় পাবে কি আর পুরনো তার মাটি। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই জন্মদিনকে আজ যারা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করলেন, তাদেরকে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং কৃতজ্ঞতা। কবিগুরু সম্পর্কে দু একটি কথা আজ না বললেই নয়। রবীন্দ্রনাথ কত উঁচু দরের সাহিত্যিক সে বিচার করবেন সাহিত্য রসিকেরা। আপাতত শুধু এটুকুই বলতে চাই, পৃথিবীতে হাজার হাজার সাহিত্যিক থাকা সত্ত্বেও রবীন্দ্রনাথকে আমরা মনে রাখব কেন? রবীন্দ্রনাথকে মনে রাখতে হবে বেশ কয়েকটি কারণ। প্রথম কথা হলো, রবীন্দ্রনাথ আদ্যন্ত এক মানবতার পূজারী। শিল্প দর্শন তার যাই থাকুক না কেন, শেষ পর্যন্ত তার সাহিত্য, সঙ্গীত দিশাহারা মানুষের দিক নির্দেশক হয়ে ওঠা মানুষকে সান্ত্বনা দেয়, ঘুরে দাঁড়াবার শক্তি এবং সাহস যোগায়। তিনি যেমন বলতে পারেন, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে, তেমনি বলতে পারেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। অথবা বলতে পারেন, সন্ত্রাসেরও বিহলতা নিজেরই অপমান, যা কিনা বিশ্বের অন্যান্য সাহিত্যিকদের মধ্যে দুর্লভ বলা হয়। সাধারণত বলা হয় সাহিত্যিকরা আবেগপ্রবণ হন, এতটাই আবেগপ্রবণ হন যে যুক্তি বুদ্ধির ধার ধারেন না। রবীন্দ্রনাথের ক্ষেত্রে এ কথা একেবারেই অচল। তার প্রবন্ধ পাঠ করলে বা উপন্যাস পর্যালোচনা করলে দেখা যাবে তার শানিত যুক্তির কাছে তথাকথিত যুক্তিবাদীরা কুণ্ঠিত হতে বাধ্য হন। যুক্তির কুঠার দিয়েই তিনি ধরাশায়ী করেছেন তথাকথিত স্বদেশপ্রেমের ধোঁয়াটে আবেগকে, উগ্র জাত্যাভিমানকে, অহংকারকে। কেবল তাই নয়, যুক্তির কুঠার হাতে নিয়েই তিনি দেশে দেশে শান্তির বাণীকে ছড়িয়ে দিয়েছেন। ধনতান্ত্রিক ব্যবস্থার প্রকৃত স্বরূপকে তিনি যেমন উন্মোচন করেছেন, তেমনি সমকালে যে রাষ্ট্রে সমভোগবাদী ব্যবস্থা প্রচলিত ছিল তার গোপন অসুখটিকেও চিহ্নিত করেছেন যুক্তি দিয়েই। পৃথিবীর আর কোনো সাহিত্যিকের মধ্যে এমন গভীর রাজনৈতিক প্রজ্ঞা দেখতে পাওয়া যায় না। ভবিষ্যতে পাওয়া যাবে কি না তা ভবিষ্যতই বলবে। সামন্ততন্ত্রের অত্যাচার, ধনতন্ত্রের শোষণ, সাম্রাজ্যবাদের শিশুঘাতী নারীঘাতী কুৎসিত বিভৎসতাকে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছেন। সবচেয়ে বড় কথা হলো, শিল্প সাহিত্যিকদের সামাজিক দায়বদ্ধতাকেই তিনি তুলে ধরেছেন নিজের সামাজিক ক্রিয়াকলাপ এবং সাহিত্যের মধ্যে দিয়েই। ধর্মীয় বিভাজনকে রুখে দেওয়ার জন্য তিনি যেমন রাখি নিয়ে পথে নেমেছেন, তেমনি শাসকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন তাদের যাবতীয় খেতাব। স্বদেশের আর্থিক স্বনির্ভরতা কিভাবে আসবে তার জন্য যেমন নিজেই উদ্যোগী হয়েছেন, তেমনি বিশ্বব্যাপী ফ্যাসিবাদের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের সমস্ত শিল্পী সাহিত্যিকদের প্রতিবাদে সামিল করার উদ্যোগ নিয়েছেন। তার নিজের সমকালীন ইংরেজ কবি রুডিয়ার্ড কিপলিং, জার্মান সাহিত্যিক অ্যালফ্রেড রোজেনবার্গ, জাপানি কবি নেগুচি, তাদের তিনি কঠোর সমালোচনা করেছেন এবং সমালোচনা করেছেন তার কারণ তারা সাম্রাজ্যবাদীদের উৎসাহিত করেছিলেন। রবীন্দ্রনাথ এদের বিরুদ্ধে ক্ষমাহীন ধিক্কার এবং ক্রোধ জানিয়েছিলেন। এদের সম্পর্কে তার সুস্পষ্ট অভিমত ছিল, এরা মানবতার প্রতি বিশ্বাসঘাতক এবং অকৃতজ্ঞ।
মনুষ্যত্বের প্রতি সৃজনশীল প্রতিভার নৈতিক দায়িত্ব এরা গুলিয়ে ফেলেছেন, শিল্পীর কর্তব্য পালনে অবহেলা করেছেন। এক ধরনের সাহিত্যিক বর্বরতা, দার্শনিক ও বৈজ্ঞানিক বর্বরতার শিকার হয়েছেন। রবীন্দ্রনাথের সমালোচনার লক্ষ্য ছিলেন ভারতের কিছু বুদ্ধিজীবী, যারা সেদিন ফ্যাসিবাদের উপর প্রবন্ধ লিখে বইয়ের পর্যালোচনা করে ফ্যাসিবাদের প্রশংসায় নেমেছিলেন। যেমন ধরুন আনন্দবাজার পত্রিকা ফ্যাসিবাদ নাৎসিবাদের অভ্যুদয়ের মধ্যে রাষ্ট্র কর্তৃক মহৎ কাজের আশা করেছিলেন। শক্তিমান বীর নতুন পতাকা হস্তে দেশপ্রেমিক বলে হিটলারকে আখ্যাত করেছিলেন। আর অমৃতবাজার পত্রিকা মুসলিনীকে দেশপ্রাণ অবতার বলে জয়গান করেছিলেন। অন্যদিকে রবীন্দ্রনাথ ম্যানচেস্টার গার্ডিয়ান পত্রিকায় লিখেছিলেন, মুসলিনীর মতো মানুষ বর্তমানের কণ্ঠরোধ করে, তাকে যদি চিরদিনের মতো মৃত করে রাখতে হয় তাতেও তিনি প্রস্তুত। ইতিহাস সাক্ষী আছে মুসলিনী সম্পর্কে রবীন্দ্রনাথের মূল্যায়ন কতখানি সঠিক ছিল। নিজের জীবনে নানা কাজে রবীন্দ্রনাথ বহু বাধার সম্মুখীন হয়েছেন, বিভ্রান্ত হয়েছেন, ভুলও করেছেন। কিন্তু ঘটনা হলো এই যে বর্তমানকালের বুদ্ধিজীবীদের মতো নিজের ভুলকে সঠিক বলে প্রচার করার জন্য তিনি মরিয়া হয়ে ওঠেননি কখনোই। মুসলিনীকে তিনি প্রথমে সৎ মানুষ বলেই ভেবেছিলেন, কিন্তু সেই ভুলটা ভেঙে যাওয়ার পর মুক্ত কণ্ঠে সে কথা স্বীকার করতে কখনো তিনি দ্বিধাবোধ করেননি। আমাদের দেশে ধর্মীয় বিভাজনের যে অসুখ ক্রমাগত মাথা চাড়া দিয়ে উঠছে, রবীন্দ্রনাথ তা অন্যান্যদের চেয়ে অনেক আগেই আঁচ করতে পেরেছিলেন। সেজন্য বিভিন্ন প্রবন্ধে, কবিতায়, গানে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির উপর অনেক বেশি জোর দিয়েছিলেন। সবচেয়ে বড় কথা হলো যুক্তির কোষ্ঠী পাথরে দাঁড়িয়ে তিনি ভবিষ্যতের পরিণতির আঁচ করতে পারতেন এবং এ ব্যাপারে সমকালীন রাজনীতিবিদদের চেয়েও তার ইনটুইশন অনেক বেশি ছিল। এখানেই রবীন্দ্রনাথের অনন্যতা, এজন্যই তিনি থাকবেন আমাদের হৃদয়ে, অন্তত মানব সভ্যতা যতদিন থাকবে। আমি এটুকু বলে আবার সবাইকে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।